নতুন যে সেশন, আমাদের আজকের যে নতুন সেশনের যে নতুন লেসনটা হবে, আমি এখন সেইটা নিয়ে কথা বলবো। আপনারা সবাই মাইক্রোফোন মিউট করেছেন, থ্যাংক ইউ সো মাচ। মনোযোগ দিয়ে আমার কথা শুনতে থাকবেন। আমি লেসনে ঢুকে যাচ্ছি এখন, সেখান থেকে আলোচনা করব। এখন যা যা আলোচনা করব, যা যা পড়াবো শেখাবো, সেইগুলো আগামী দিন ইনশাল্লাহ চেষ্টা করব আমি সকালে গ্রুপে দিয়ে দেওয়ার জন্য। তখন আপনারা গ্রুপ ফলো করলে গ্রুপ থেকে সব পেয়ে যাবেন আমি এখন যা যা পড়াবো, অর্থাৎ টেক্সট আকারেও থাকবে। ঠিক আছে, সেখান থেকে দেখে সুন্দর করে প্রিপারেশন নেবেন। আজকে প্রথমে এবিসিডি পড়ানো শেখাবো, এবিসিডি পড়া। তার মানে যারা বাচ্চারা আছে তারা হয়তো হাসাহাসি করতে পারে কথার কথা, যে আমাদের হচ্ছে আমার চাচার বয়সী একজন আছে, আমার মামার বয়সী একজন, হ্যাঁ বড় ভাইয়ের বয়সী একজন, তারা এখন এবিসিডি শিখবে। অবশ্যই আমরা দুর্বল, তাই আমরা শিখবো, নো প্রবলেম। ওকে, তো ইংরেজি বর্ণমালায় এবিসিডি যখন পড়া হয় তখন ইংরেজরা যারা নেটিভ যারা, তারা এটাকে বলে এই, এটাকে বলে এই। ঠিক আছে, এগুলো কোনো কিছু নোট করার প্রয়োজন নাই, কোনো কষ্ট করার দরকার নেই, খাতা কলম চালানোর কোনো প্রয়োজন নাই, কারণ সব কিছু নোট করা আছে, আমি গ্রুপে দিয়ে দিব। এটা আপনার গ্রুপে থেকে যাবে, গ্রুপ থেকে আপনি ইচ্ছে করলে তখন নোট করলে করতে পারবেন। এখন শুধু আমার দিকে তাকে মনোযোগ দিয়ে শুনতে থাকবেন। প্রশ্ন থাকলে ছোট্ট করে মাইক্রোফোনটা অন করে এক্সকিউজ মি বলে কথা বলবেন, সমস্যা নেই। তাহলে এটাকে বলবো এই, এবিসিডি যখন পড়বো তখন এটাকে বলবো এই। তার মানে বর্ণমালা পড়ার সময় ইংরেজি বর্ণমালা, বাট যখন কোনো বাক্যের মধ্যে এ থাকবে, যেমন আমি বললাম জহুরুল, মিস্টার জহুরুল উনি একজন শিক্ষক, উনি বলছেন যে আমি একজন শিক্ষক। জহুরুল ভাই ইংরেজি কি বলবেন? আমি একজন শিক্ষক। I am a teacher. আই অ্যাম এ টিচার, উনি বলছেন আই অ্যাম এ টিচার। এখন এই বাক্যের মধ্যে কিন্তু একটা এ আছে, রাইট? আই অ্যাম এ আছে কিনা? এই এটাকে কিন্তু আমরা আ বলতে পারবো। তাহলে বাক্যের মধ্যে যখন এ থাকবে তখন ওই এ কি হিসেবে কাজ করে? আর্টিকেল হিসেবে কাজ করে। এ এন দি, মাইক্রোফোন মিউট করে ফেলবেন সঙ্গে সঙ্গে মনে করে, রেকর্ড চলবে তো। তাহলে এ এন দি আর্টিকেল, তাহলে এখানে এ যখন বাক্যের মধ্যে তখন আর্টিকেল। তাহলে আর্টিকেল হিসেবে কোনো এ যদি কোনো বাক্যের মধ্যে থাকে তখন আমরা এটাকে এ অথবা আ বলবো, এ অথবা আ বলবো। কিন্তু যখন ইংরেজি বর্ণমালা পড়বো এবিসিডি, তখন এটাকে বলবো এই। আমরা ডাকি না, এই আলামিন কি করতেছিস তুই, আমার কথা শোন মনোযোগ দিয়ে, কথার কথা। তখন ওকে কি বললাম? আমাদের এই বললাম, এই কি করছিস, এই। তার মানে ওই এই সাউন্ডটাই করতে হবে এটাকে। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমি পড়ি, আপনারা শুধু মনোযোগ দিয়ে শুনবেন, তবে আপনারাও আমার সাথে সাথে পড়তে পারেন মাইক্রোফোন অফ রেখে, তাহলে কোনো নয়েজ হবে না, সমস্যা নেই, আপনারও প্র্যাকটিস হবে। এই, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, এইচ নট এইচ, এইচ না, চটা আমার মুখের মধ্যে রয়ে যাবে, এইচ, এইচ, আই, জেই, জে নয়, জেই, মানে রস্যই শেষে, জেই, জেই, খেই, কে নয়, অথবা খে নয়, খেই, খেই, এল, এলটা এলের মতোই, এম, এন, ও, ও নট ও, এ, ওই, ও, ও, বাংলা বর্ণমালা মনে আছে না শেষেরটা কি? এ, ওই, ও, ও, ওই ওটা বলবেন, ও, ও, ফি, নট পি, ইট উইল বি ফি, এটা হবে ফি। তাহলে এরপরে বলবেন কিউ, নট কিউ, কিউ, মানে কটা কিছুটা ক্ষয়ের মতো হচ্ছে। আবার ফি বলতে বললাম মানে পটা কিছুটা ফয়ের মতো হয়েছিল, রাইট? ওকে, তাহলে এম এন ও ফি, তারপরে কিউ, এরপরে বলবেন আর, আর। এখন আপনি আরটাকে আর, র যেটা, এটাও বলতে পারেন আর, অথবা বলতে পারেন আ, মানে রটা সাইলেন্ট করতে বললাম, আ। তাহলে আও বলা যাবে, আবার আরও বলা যাবে। এটা কেন? ব্যাপারটা হচ্ছে কি, আমরা যে যেটা বলে থাকি বেশিরভাগ আর, আর রটা বলি তাই না, আর। এইটা হচ্ছে আমেরিকান অ্যাকসেন্ট, মানে আমেরিকান অ্যাকসেন্টে বা প্রোনাউন্সিয়েশনে আরটাকে আর বলা হয়। কিন্তু যদি ব্রিটিশ অ্যাকসেন্ট করেন তাহলে কিন্তু এই রটাকে তারা সাইলেন্ট করে বলে আ, আ। এবার আপনি যদি প্রশ্ন করেন স্যার কোনটা বলবো, আমি বলবো যেটা ইচ্ছা সেটা বলেন, দুটোই তো সঠিক। তো সিম্পলি তো আমরা আর বলে অভ্যস্ত, আর বললাম, নো প্রবলেম। আচ্ছা, এটা গেল। এস, টি, টি নয়, ঠি, তার মানে টটা কিছুটা ঠয়ের মতো। এখানে বেশ কয়েকটা পরিবর্তন আসলো, যে কটা মানে ক্ষয়ের মতো, অর্থাৎ কিউটা খিউ, পটা ফয়ের মতো, পি নয় ফি। তারপরে বললাম হচ্ছে টটা ঠয়ের মতো, টি নয় ঠি। এরকম কয়েকটা লক্ষণীয় কিন্তু সাউন্ডস এসেছে, খেয়াল করবেন এইগুলো। ইউ, ভি, ডাব্লিউ, ঠিক ডব্লু, ডাব্লু শক্ত করে এরকম না, ডাব্লিউ,
ডাব্লিউ এক্স ওয়াই, এইবার শেষে যেটা ওটাকে আপনারা জেড বলবেন অথবা জি বলবেন, জি। এখন প্রশ্ন করতে পারেন যে টিচার এই যে জি তো ওই যে এ বি সি ডি এফ জি, এফ এর পর একটা জি আছে যে, হ্যাঁ ওটা তো জি, কিন্তু আমি বলেছি জেডকে জেডও বলা যায় অথবা জি বলা যায়। তবে জেডকে জি উচ্চারণ এটা হলো আমেরিকান অ্যাকসেন্টে, আমেরিকানরা বলে, আর জেডকে জেড বলে ব্রিটিশরা। তার মানে আমরা কিন্তু ব্রিটিশ অনুযায়ী এটা জেডকে জেড বলতেছি এবং সেটা বলেই অভ্যস্ত। এই জন্য দেখবেন কিছু কিছু চ্যানেলে লেখা থাকে জেড দিয়ে লেখা থাকে, যেমন জি বাংলা, জি থাকে না, থাকে জেড। জি সিনেমা, যদি কখনো চ্যানেলের নামটা দেখে থাকেন তাহলে দেখবেন যে জি দিয়ে লেখা না, জেড দিয়ে লেখা। এই জন্য হলো জি সাউন্ডটা হয় আমেরিকান অ্যাকসেন্ট অনুযায়ী। তাহলে বুঝতে পারলেন। এবার 1 সেকেন্ড আমি একটু দ্রুত পড়বো, সবাই শুনতে থাকবেন। A B C D E F G H I J K L M N O P Q R অথবা R S T U V W X Y Z অথবা G, তবে আমরা জেড বলবো। ওকে, থ্যাংক ইউ। তাহলে অ্যালফাবেট সম্পর্কে আপনাদের ধারণা দিতে পেরেছি এবং আপনারা খুব সুন্দর করে এটা পড়বেন, আগামী দিন টেস্ট নেওয়া হতে পারে। হ্যাঁ, কখনো কাউকে বললাম যে এটা বলেন, আরেকজন এটা বলেন, সুন্দর করে পড়তে হবে, কিন্তু নিজের মতো করে বললে হবে না, আমি যেভাবে বললাম ওইভাবে। আচ্ছা, এখন এরপরে আমি যে পার্টটা রেখেছি আপনাদের জন্য আপাতত, সেটা হচ্ছে যে আমরা এই উচ্চারণ সুন্দর করে 1 থেকে 20 পর্যন্ত, মানে 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলো দারুণ উচ্চারণে পড়ার চেষ্টা করব। আমি একটু পড়তেছি, আপনারা খেয়াল করবেন, আর আমি যেভাবে পড়বো উচ্চারণটা ঠিক সেইভাবে উচ্চারণটা বাংলাতেও দিয়ে লিখে আগামী দিন গ্রুপে আমি পোস্ট দিব ইনশাআল্লাহ, গ্রুপে পেয়ে যাবেন। হ্যাঁ, 1 2 2 নয় 2 3 4। জরুল ভাই, এই লেখালেখি না করে আমার সাথে একটু মুখে মুখে বলেন, তাহলে আপনি শিখতে পারবেন। এই যারা এই যাবৎ পর্যন্ত আমার 18 18.5 বছর, মানে প্রায় 19 বছর ধরেন এই হচ্ছে ট্রেনিংয়ের বয়স, তো এই দীর্ঘ অভিজ্ঞতা থেকে দেখেছি যারা এই লেখালেখি করে বা নোট করে এই অভ্যাসটা, এরা অনেক ভালো অভিজ্ঞ হয়ে যায়, কিন্তু স্পিকিং পারে না। কি বুঝলেন? মানে এরা অনেক কিছু জানে কিন্তু পারে না বলতে, তা লাভ কি ওই অভিজ্ঞ হয়ে আমার? তাহলে আমাকে যেটা করতে হবে, আমাকে মুখপাত বলতে হবে। মানুষ কেন হয় খুব বাচাল, শুধু বক 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 করে। এই বাচাল হন দিন আপনারা, অন্তত ইংরেজিতে তো একটু বাচাল হন, আর সেই উদ্দেশ্যেই তো জয়েন করেছেন সবাই। তাহলে এই কাজটা করবেন। আমি প্রথমে ছোট্ট করে বলেছিলাম নোট করার প্রয়োজন নাই, এই সব কিছু যা যা বলতেছি সব লিখে আমি নিজ দায়িত্বে গ্রুপে দেবো, এরপরে আর কিছু বলা লাগে? স্মার্ট হন না কেন? হ্যাঁ, আপনারা একটু আনস্মার্ট আছেন, হবেন এই কোর্সটা করে আরো অনেক স্মার্ট হয়ে যাবেন ইনশাআল্লাহ। আর আমার কথায় যেন কোনো কিছু মনে করবেন না, আমি টিচার হিসেবে বকাবকি করতেছি। টিচার এই ক্লাসের বাইরে কিন্তু আপনাকে অনেক ভালোবাসবো, রেসপেক্ট করবো, বিকজ ইউ ডিজার্ভ ইট, এটা আপনার প্রাপ্য। আর ক্লাসে যাই বলি কিছু মনে করবেন না, আর ভুল বুঝলেও পরে ক্ষমা করে দিয়েন, ঠিক আছে? বুঝেন তো, এটা বলতে হবে। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমার সাথে মনে মনে বলেন 1 2 2 নয় 2 3 4 4 অথবা 4 5 6 7 8 7, ঠিক 7 মনে হবে, কিন্তু 7 বললেও হবে। কোনো একটা উচ্চারণ বাংলায় আমি দিয়েছি, সেটা দেখে আপনার কাছে ব্যতিক্রম মনে হয়েছে, এতে বিচলিত হবেন না, কোনো টেনশন করবেন না, অত বেশি প্রশ্ন করার দরকার নেই। স্যার ওই 7 তো 7 মতো লেখা, ওটা কি? এইসব খুঁটিনাটি নিয়ে আপনারা তো টেনশন করতে হবে না, আপনি যেরকম বলেন 7 ওরকম বলেন, কিন্তু অন্তত দু কথা ইংরেজিতে মুখ থেকে বের করতে পারেন কিনা সেইটা নিয়ে ভাবেন। ওই খুঁটিনাটি নিয়ে চিন্তা করে লাভ নেই। ওই যে বলছিলাম খুঁটিনাটি নিয়ে চিন্তা করলে কি হবে, অনেক অভিজ্ঞ হয়ে যাবেন কিন্তু স্পিকিং করতে পারবেন না। তাই খুঁটিনাটি নিয়ে চিন্তা করার দরকার নেই। দু চারটা বাক্য কি করে ইংরেজি থেকে মুখ থেকে বের করতে পারি, বলতে পারি, ভুল হোক সঠিক হোক, সেইটার প্রতি ফোকাস করবেন সবাই বেশি। হ্যাঁ, ওকে। মানে বিভিন্ন রঙের বিভিন্ন মনের ব্যক্তিরা জয়েন করে, তো এক একজন এক এক কোয়ালিটি, ঠিক আছে? এগুলো বোঝানো মানে বুঝাইতে হয়, তো তাই আর কি। তাহলে এরপরে 7-এর পরে 8 9 10, 10 নয় 10 11 12 12 নয় 12 13। এইবার যতগুলো বলবো এই 10 গুলো হবে 10 13 14 15 16 17 18 19 20। তাহলে এইভাবে চমৎকার উচ্চারণে আপনারা পড়ার চেষ্টা করবেন, প্র্যাকটিস করবেন। তবে একটা বিষয় অবশ্যই বলে দেওয়া উচিত আমার, এইভাবে আপনারা আপাতত বলার চেষ্টা করবেন না। আমি যেদিন টেস্ট নিব আগামী দিন, টেস্টের সময় একটু বললেন, মানে এমনি যখন ইংরেজি স্পিকিং প্র্যাকটিস করবেন, একটু বলার চেষ্টা করবেন, হ্যাঁ বাসায় চর্চা করবেন, তখন আমি যেভাবে বললাম যে এই ককে খ,
টকে ঠ, টাইম নয় টাইম, টিচার নয় টিচার, এরকম করে আপনার কথা বলার দরকার নেই আপাতত। আপনি কথা বলবেন আপনার মতো করে, মানে আপনি যেভাবে বলতে অভ্যস্ত সেইভাবে, কিন্তু নিয়মটা আপাতত একটু জেনে রাখলেন। তাতে কি হবে, অনেক সময় নেটিভদের কোনো কথা শুনলেও আপনি হুট করে ধরতে পারবেন যে ও এরা তো এটা এইরকম ভাবে হয়, এইভাবে বলে। তখন আপনার ভালো লাগবে যে না, আমি ওদেরটা শুনে এখন অনেকটাই বুঝি যেটা আগে বুঝতাম না। কিন্তু আপনি আপাতত এইভাবে অ্যাপ্লাই করার আপনার দরকার নেই স্পিকিংয়ে। কেন দরকার নেই? ধরেন আপনি কোনো কিছু বলতেছেন ইংরেজিতে, বলতে গিয়ে আপনার মনে হচ্ছে ও টিচার, নো নো টিচার অ্যান্ড আই হ্যাভ নো টাইম, মানে এই যে উচ্চারণের প্রতি খেয়াল করতেছেন না আপনি, এই উচ্চারণের প্রতি খেয়াল করতে গিয়ে শেষে ভুলে যাবেন যে কি কি বলবো তা তো ভুলে গেলাম। তাহলে আমি ওই ঠাই ঠুই ও মনে করব, নাকি আমি কি কি বাক্য বলতে চাইছিলাম তা মনে করব? তাহলে ভুলে যাবেন, ঝামেলা হয়ে যাবে। তাহলে এইটার প্রতি বেশি নজর এখন দিবেন না, এমনি জাস্ট জেনে রাখলেন। ওকে, যাই হোক, তাহলে 15, 16, 17, 18, 19, 20, 19, 20, 20 পর্যন্ত হয়ে গেল। এরপরে হয়তো আমি 7 দিনের নাম টেস্ট নিব, 7 দিনের নাম। আচ্ছা, মনে মনে প্র্যাকটিস করেন, সবাই বলেন স্যাটারডে, স্যাটার, স্যাটার। ওকে, মানে স্যাটারডে বলতাম না, স্যাটারডে, এটা বলবেন স্যাটারডে, ডে নয় ডেই। তাহলে স্যাটারডে, ঠিক ডেই কথাটার উপরে খুব বেশি চেপে প্রেশার দেবার দরকার নেই যে ডেই, এরকম না, স্বাভাবিকভাবে বলবেন কিন্তু ডের মতো শোনাবে। স্যাটারডে, সানডে। এবার বলেন তো সোমবার ইংরেজি কি? মানডে। হ্যাঁ, থ্যাংক ইউ, মানডে। কখনো কখনো কেউ কেউ ভুল করে মনডে বলে ফেলে, তাই না? মনডে বলবো না, বলবো মানডে, মানডে, এম ও এন, মন নয় মান, ঠিক আছে? কিন্তু এমও ম হয়। ধরেন একজনের নাম মমিন, তা বানান লিখতে গেলে কি লিখবেন আপনি? যে এম ও মো, এম আই এন মিন, মমিন, এই তো বানান হয়ে গেছে। কিন্তু আসলে এম ও মো নয় মা, কারণ ওই ওটা আ সাউন্ড করে অ্যাকচুয়ালি। বাট আমরা আমাদের সুবিধার্থে বিভিন্ন রকম লিখতেই পারি। তো আমরা এটাকে মা বলবো, কারণ এম ও যদি মো হতো তাহলে এম ও এন ই ওয়াই মনি বলতেন, কিন্তু মানি বলেন কেন? মানেই তো বলেন নাকি? ঠিক সেই রকম। তাহলে এম ও, এক্সকিউজ মি, লেট মি ফিনিশ, ওয়েটিং এ থাকবেন। এম ও টি এইচ ই আর, মোদার, না না না, মাদার তো, তাহলে মা মানে আ সাউন্ড হচ্ছে, হচ্ছে না? হ্যাঁ, এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন। জহুর ভাই বলেন। ফাদার, মাদার। হ্যাঁ ঠিক আছে, ওটা তো আমি বলে দিলাম, খেয়াল করে শুধু শুনতে থাকবেন। থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, তাহলে যেটা বললাম এটা বুঝতে পেরেছেন যে মানডে। এরপরে বলেন মঙ্গলবার ইংরেজি কে বলবেন? টুইসডে। হয়নি, টিউসডে, বলেন। টিউসডে, হয়েছে, হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নেই। তাহলে আমরা অনেকেই টুয়েসডে, টুয়েসডে এরকম বলতে অভ্যস্ত। আজকে ওটা চেঞ্জ করলাম, আজকে থেকে বলবো টিউসডে, টিউজ, টিউজ। ওকে, এভাবে বলবেন টিউসডে, মঙ্গলবার। আর বুধবার ইংরেজি হচ্ছে ওয়েনসডে, ওয়েনেসডে, মানে ওই যে ভিতরে যে ডি বা ড সাউন্ড ওটাকে সাইলেন্ট করবেন। ওয়েটনেসডে নয়, ওয়েনেসডে, দ্রুত বললে হবে ওয়েন্সডে, ওয়েন্সডে, ওয়েন্সডে। ঠিক আছে, মমিনুল ভাই মাইক্রোফোন চালু করলেন কেন? মোবাইলে টাচ দিলেন কেন আপনি? এটা করা যাবে না। ওকে, আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম ওয়েন্সডে, ওয়েন্সডে, এইভাবে বলবেন বুধবার। বৃহস্পতিবার হবে থার্সডে, তারপর শেষে ফ্রাইডে, এটা তো আমরা জানি। সো ওয়ান্স এগেন, স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েন্সডে, থার্সডে অ্যান্ড ফ্রাইডে। তাহলে নেম অফ 7 ডেজ ক্লোজ, এটা চমৎকার উচ্চারণে প্র্যাকটিস করবেন। এরপরে থাকবে নেম অফ 12 মান্থস, 12 মাসের নাম। আমার সাথে মনে মনে পড়বেন। আমরা যেটাকে বলি জানু আ রি, এই ভিতরের আ সাউন্ডটাকে বাদ দিয়ে দিবেন, মানে সাইলেন্ট। তাহলে জানু আ, এটা আবাদ, তাহলে কি থাকছে? আ রি, তাহলে থাকছে আবাদ রি, জানু রি। এবার বলুন জানুয়ারি, জানুয়ারি। এটা শুনে কারোর কারোর কাছে একটু অন্যরকম মনে হতে পারে, সারা জীবন পড়লাম, এখন আবার এই টিচার এসে কি শিখাচ্ছে, কি বল জানুয়ারি, জানুয়ারি, এটা জানুয়ারি মনে হইতে পারে। বাট মাথায় রাখবেন আমি ফ্ন্যাটিক্স রুলস অনুযায়ী উচ্চারণগুলো বলতেছি, হ্যাঁ, উচ্চারণ তত্ত্ব অনুযায়ী, নেটিভদের মতো যেভাবে বলা হয়। জানুয়ারি। প্রশ্ন থাকে স্যার আমি যদি জানুয়ারি যেটা বলতাম ওটাই বলি, কোনো গুনাহ হবে না, কোনো সমস্যা নেই তো, বলবেন। বাট জেনে রাখলেন যে এইভাবে বলা যায় নেটিভদের মতো। তাহলে জানুয়ারি,
ফেব্রুয়ারি নয়, আবাদ, ফেব্রুয়ারি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মার্চ, মাস না, চ চ সাউন্ড, মার্চ। এইবার এপ্রিলটা এপ্রিল বললে কিন্তু হবে না, এটা আরো ব্যতিক্রম। এই রোল, আমরা রোল খাই না, ভেজিটেবল রোল, অমুক রোল, তমুক রোল, তাহলে কি বলবো? এই রোল, এই রোল। মেই, মে নয়, মেই, জুন, জুলাই, অগাস্ট, আগস্ট না, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর অ্যান্ড ডিসেম্বর। ওকে, নেক্সট আমি দেখতে পাচ্ছি আমাদের লেসন প্ল্যানে রাখা হয়েছে নেম অফ 6 সিজনস, 6 ঋতুর নাম। বাংলাদেশে 6টি ঋতু কি কি? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। গ্রীষ্ম, বর্ষা, গ্রীষ্ম বলবেন না, গ্রীষ্ম, ঠিক আছে? তাহলে গ্রীষ্ম হবে উচ্চারণটা। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। আসেন ইংরেজি করি। গ্রীষ্ম, এই যে এখন তো গরমকাল, তাহলে এটাকে আমরা বলছি সামার। আবার গরমকালে তো বৃষ্টিও হয়, তার মানে বর্ষার সিজন আসছে। তাহলে বর্ষা, বর্ষাকে বলবো রেইনি, রেইন তো বৃষ্টি, ওটার সাথে ওয়াই যোগ করবো, রেইনি। তাহলে সামার, রেইনি, সামার, রেইনি, গ্রীষ্ম, বর্ষা। এখন শরতে গেলাম। এইবার শরতের ইংরেজি আমরা বলবো অটাম, AUTUMN, সব আমি গ্রুপে দিয়ে দিব সুন্দর করে, খেয়াল করেন। অটাম উচ্চারণ, অটাম। এম এর পরে এন আছে, ওই এনটা সাইলেন্ট হয়ে যায়, দুটো কনসোনান্ট পরপর থাকলে উচ্চারণ হয় না পরেরটা, এটা খেয়াল রাখবেন। তাহলে এম পর্যন্তই উচ্চারণ করবেন, অটাম। এবার ঠিক শরতের পরে আসে হেমন্ত, যেহেতু ওর পরে আসে একটু লেট করে আসে, তাই হেমন্তকে আপনারা লেট বলে বলবেন অটাম, লেট অটাম, লেট অটাম। তাহলে অটাম, লেট অটাম। এরপর শীত, শীতকে বলবো উইন্টার। আর বসন্ত, বসন্তকে আমরা বলবো স্প্রিং। ওকে, তাহলে ওয়ান্স अगेन, গ্রীষ্ম সামার, বর্ষা রেইনি, শরৎ অটাম, হেমন্ত লেট অটাম, শরতের পর হেমন্ত লেট অটাম, শীত উইন্টার এবং বসন্ত স্প্রিং। এবার পরপর যদি বলি, সামার, রেইনি, অটাম, লেট অটাম, সামার, রেইনি, অটাম, লেট অটাম, উইন্টার অ্যান্ড স্প্রিং, উইন্টার অ্যান্ড স্প্রিং। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড ডিয়ার লার্নার্স। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তো দ্যাটস অল অ্যাবাউট ইউর লেসন। আলহামদুলিল্লাহ, আমাদের লেসন প্ল্যান আজকে এই পর্যন্তই ছিল। মানে আগামী দিন মূলত হচ্ছে এই যে 7 দিনের নাম, 6 ঋতুর নাম, তারপরে হচ্ছে 12 মাসের নাম, তারপরে সংখ্যা 1 থেকে 20 পর্যন্ত, তারপরে অ্যালফাবেট A to Z যে পর্যন্ত আমরা পড়েছি আজকে, এইগুলো চমৎকার উচ্চারণে আগামী দিন আপনাদেরকে প্রেজেন্টেশন দিতে হবে, ঠিক আছে? ওকে, তেমন কোনো কাজ না, আজকের ক্লাসটা তো ছিল খুবই সহজ একটা বিষয়। এরপরে আস্তে আস্তে কিন্তু আমরা ভোকাবুলারি সেশন চলে যাব। অধিকাংশ ক্লাসে কিন্তু আমার ভোকাবুলারি থাকবে, আপনারা সেগুলো কমপ্লিট করবেন, পাশাপাশি অন্যান্য আলোচনা থাকবে। আমরা টেন্সের ফান্ডামেন্টাল মৌলিক ধারণা লাভ করব, মানে এত সুন্দর করে সহজ করে বোঝাবো যে আশা করি এমন টেকনিক শিখাই দেবো যেই টেকনিকে আপনি যে কোনো বাক্য দেখে ধরতে পারবেন যে এই বাক্যটা অমুক টেন্সের বাক্য। টেন্স তো প্রধানত 3 প্রকার, প্রত্যেকটাকে 4 ভাগে ভাগ করলে 12 প্রকার, 12 প্রকারই ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ ধীরে ধীরে। এরকম আরও অনেক কিছু আছে আমাদের লেসন প্ল্যানে, পুরো মডিউলে। এইগুলো আগে একটু ক্লিয়ার করার পরে যা টুকটাক ইংরেজি আমরা বলা শুরু করব, আশা করছি বেশ পারফেকশনের সাথে আমরা পারবো। তবে আপাতত ভুল হোক সঠিক হোক, এখন পারফেকশনের সাথে কোনো কথা হবে না, মানে আমরা কোনো গুরুত্বই দিব না যে আমার বাক্য সঠিক হলো না ভুল হলো, মানে এই কারেকশন পারফেকশনের দিকে কোনো নজর দিবেন না। শুধু টার্গেট থাকবে একটাই, টিচার কিছু বলতে বললে সেই বিষয়ে আমি 2-4টা বাক্য শোনাতে পারছি কিনা ইংরেজিতে, তা সঠিক হচ্ছে না ভুল হচ্ছে এটার প্রতি নজর দিব না। কিন্তু অধিকাংশ শিক্ষার্থী এটার প্রতি নজর দেয়, বলতে গিয়ে ভাবে যে এটা বলবো ভুল হবে না, এটা কে কি মনে করবে, টিচারই বা কি মনে করবে ইত্যাদি। নো, কেউ কিছু মনে করবে না, কখনোই চিন্তা করবেন না। ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইউর মিস্টেক্স, বাট ইউ শুড কিপ স্পিকিং, and if you follow my instruction it will be easy for you to understand, inshallah. Gradually you'll be a good speaker and it will be easy for you to speak English confidently and fluently. But you must remember, you should follow my instruction. But most of the time, most of the learners, they think different ways,
and for this reason sometimes some topics may be integrated for them to gaze, and for this reason they face problem, and that's the main problem. And if you follow me, it will be easy for you to continue, then you can approach easily, you can be a good speaker. So dear learners, don't do otherwise, follow me seriously, okay? এই যে ধরেন আমি এখন কয়েকটা ইংরেজি বাক্য বললাম, আজকে মুখস্থ করে আসছিলাম নাকি যে ক্লাস শেষে এটা বলে দেবো এরকম করে? অত সোজা ইংরেজি বলবেন গুলির মতো, একদম খইয়ের মতো ফুটতে থাকবে, খই ফোটে না, হ্যাঁ, মুড়ির মতো, ঠিক আছে, বুলেটের মতো। তা আপনারা ইংরেজি বলেন কিরকম? ইংরেজি দেখা আছে বলতেছেন, বলতে বলতে দু চারটে বাক্য বলার পর ভাবেন আর কি বলা যায়, আর তো কিছু আসছে না মাথায়, এরকম হয়। কিন্তু মানে দু চারটে বাক্য বলার পরে আপনার দৌড় ওই পর্যন্ত, দৌড় শেষ, ঠিক আছে, বিষয়টা এরকম। তো এখন কেন এমন হচ্ছে? আছে বেশ কিছু কারণ, বলে দিব। এর সমাধান কি তাও বলে দিব, কিন্তু সমাধান আমার কাছ থেকে শুনলেই কি আপনি পারবেন? না, ওই সমাধানের টেকনিকটা যখন শুনবেন, শুনে ওই টেকনিকে আপনাকে আবার প্র্যাকটিসে এটাকে অ্যাপ্লাই করতে হবে, প্রয়োগ ঘটাতে হবে, আমল করতে হবে। আর যদি আমল করতে পারেন তাহলে বহুত ফায়দা হবে। বুঝতে পেরেছেন না আমি কি বলছি? হ্যাঁ, এটা করতে হবে কিন্তু সবাইকে। আমি করতাম, ভাববেন এইভাবে, আমাদের টিচার যখন করত তো উনি পেরেছেন আলহামদুলিল্লাহ, তাহলে আমরা করলেও অনেকটাই পারবো, সম্ভব। কিন্তু সমস্যা তো অন্য জায়গায়। কোন জায়গায় জানেন? আচ্ছা, ভোরবেলায় আরামের ঘুম হয় না বলেন? বেশিরভাগই কিন্তু ভোরবেলায় আরামের ঘুম হয়, মোড়ামুড়ি করি, আবার ভাবি যে ফজরের নামাজ পড়তে হবে, দেরি হয়ে যাচ্ছে, হ্যাঁ, কিন্তু না আরেকটু ঘুমাইনি, এরকম মনে করি অনেকে, এরকম মনে করে দেখা যাচ্ছে অনেকের কাজা হয়ে যাচ্ছে নামাজ। তার মানে কি? আপনি কিন্তু অনেক মহামূল্যবান একটা জিনিস থেকে বঞ্চিত হলেন, সেটা হচ্ছে ফজরের নামাজের সওয়াব থেকে বঞ্চিত হলেন মহান আল্লাহ পাকের কাছ থেকে, তাই না? এই যে ভুলটা, তার মানে কি ওই সময় আপনাকে উঠে কষ্ট করতে হবে, কষ্ট করলেই কিন্তু কি আপনার বেনিফিটটা মিলবে, আপনি সেই সওয়াবটা পাবেন। আসলে আমি নামাজ পড়ার কথা বলছি না, নামাজ ঠিক আছে পড়বেন অবশ্যই, 5 ওয়াক্ত নামাজ কালাম করুন, ভালো কিছু করুন, হ্যাঁ, দাওয়াত দিয়ে দিলাম, ঠিক আছে, বাট আমি আসলে কি বুঝাইতে চাচ্ছি, এই যে কষ্ট করলেই তো জিনিসটা মিলবে। তো আমরা ভালো স্পিকার হইতে চাই, ভালো স্পিকার হতে চাইলে আপনাদেরকে কষ্ট করতে হবে, আমার ইনস্ট্রাকশন ফলো করে ওইভাবে প্র্যাকটিস করতে হবে। এই প্র্যাকটিস করাটা কিন্তু আরামের না, এটা কিন্তু কষ্টের। এইবার যদি ভাবেন যে না, ভাবছিলাম কোর্সে ভর্তি হব, হয়ে একদম স্পোকেন শিখে যাব, অত সোজা না তো, আবার খুব সোজা। যদি এটা আমলে নিয়ে আসতে পারেন তাহলে আমাকে ফলো করবেন, মাঝে মাঝে আমার গল্প করব, আমি কি করতাম তাই করবেন, ঠিক আছে? দরকার হয় 4 দেয়ালের মধ্যেই করেন, লোকের সামনে যে করার দরকার নেই, মানে নিজে নিজে আমি কি করতাম সেগুলো আমি বলবো মাঝে মাঝে। আমার কিছু টিপস টেকনিক্স রয়েছে যেগুলো আমি পার্সোনালি অ্যাপ্লাই করে আমি শিখছি, ঠিক ওই রকম হবেন আপনারা, দেখবেন যে পারবেন ইনশাআল্লাহ। এই আবার ভাববেন না যে স্যার আপনি তো ছাত্র জীবনে করতেন, আমাদের তো বয়স হয়ে গেছে, না না, হবে, সম্ভব, যদি অ্যাপ্লাই করতে পারেন। সো ডিয়ার লার্নার্স, যাই হোক, এগুলো ইনস্ট্রাকশনাল কিছু কথাবার্তা ছিল, পরামর্শ অনেক সময় প্রয়োজন হয়। তো আমাদের লেসন বিষয়ে আমার মনে হয় যে সবাই ক্লিয়ার হয়ে গেছেন। অ্যান্ড নাও ফর দ্য লাস্ট টাইম আই উড লাইক টু গিভ ইউ আ ফ্লোর ফর 1 মিনিট। আপনাদেরকে 1 মিনিট সময় দিচ্ছি, যদি কারোর কোনো প্রশ্ন থাকে আজকের ক্লাস রিলেটেড, মাইক্রোফোন অন করে কথা বলতে পারেন, তারপরে আমাকে ছুটি দিয়ে দিবেন, আমি বিদায় নিব ইনশাআল্লাহ। হ্যাঁ, আব্দুল মালিক স্যার, প্লিজ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ইউর পাসিং ইয়ার এসএসসি? ও বেশি না, ওই 98 99 সেশন। হ্যাঁ, ও ইয়েস স্যার। তা ডাইরেক্ট আসসালামু আলাইকুম। জিজ্ঞেস করলেই হয়ে যেত, বের করে ফেলতেন। বয়স 44 45 মতো। আপনার কত? পাসিং ইয়ার 97 স্যার। মাশাআল্লাহ, এই তো আপনি তো আমার 1-2 বছরের সিনিয়র, দেখে তো বোঝা যায় না। এখন Yes. ইয়াং লাগছে, চুল দাড়ি পাকেনি, নাকি রং টং করে রাখেন কোনডে? নো স্যার, নো স্যার। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে হালকা পাতলা রাখেন, তাই তো? ইয়েস স্যার। আচ্ছা, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ ব্রাদার। ওকে, ক্লাস রিলেটেড প্রশ্ন করতে বলেছিলাম, এই প্রশ্ন না কিন্তু, তাই না? হ্যাঁ, বলেছিলাম ক্লাস রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে, আউট অফ সিলেবাস চলে গেছেন তাতে সমস্যা নেই। আচ্ছা, থ্যাংক ইউ। তারপর? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনি এই ক্লাসটা যদি আপলোড একটু সকালে দিতেন তাহলে আমি একটু সময় পেতাম স্যার। সকালে ক্লাস করাতে হয় আমার, বিশ্বের বহির্বিশ্বে অনেক কান্ট্রিতে ক্লাস করাতে হয়,
সময় পায় না, তবে কোনো দিন সময় পেলে দেখবেন যে সকালে চলে যায়, তখন বুঝবেন যে স্যার সুযোগ পেয়েছে কোনোভাবে। হ্যাঁ, দেখা যাচ্ছে কারো একজন ক্লাস রয়েছে কোনো একটা কান্ট্রিতে, আমি ইউকেতে বা ইউএসএতে কোনো একটা ক্লাস নিচ্ছি, আমার স্টুডেন্ট মেসেজে সরি স্যার আজকে একটু সমস্যা, আমি অ্যাটেন্ড করতে পারছি না, তখন আমি একটা সুযোগ পেয়ে গেলাম, ওই সুযোগে দেখা যাচ্ছে ওই কাজটা করে ফেলি। ঠিক আছে, তারপর আমি ট্রাই করব। ধন্যবাদ। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ইয়েস, এনিবডি এলস? আর কেউ যদি কোনো প্রশ্ন থাকে বলেন প্লিজ। আচ্ছা, আপাতত মনে হয় প্রশ্ন নাই, তাহলে আমি বিদায় নিচ্ছি। হ্যাঁ, আমাদের রেকর্ডিংটা চলছে, যাই হোক। তো আপনারা মনে হয় লেসনগুলো বুঝতে পেরেছেন, খুব ভালো করে প্রস্তুতি নেবেন। আর ওই যে বলেছিলাম প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করতে করতে যদি মাঝে মধ্যে কোথাও কোনো প্রবলেম থাকে বা বুঝতে না পারেন, আলাদাভাবেও আমার কাছ থেকে মেসেজ দিয়ে হেল্প নেওয়া যাবে। হ্যাঁ, তবে আমি যেভাবে আলোচনা করে দিয়েছি, তবে খুব বেশি সমস্যা থাকার কথা না, বাট আফটার অল তারপরেও যদি থাকে, হ্যাঁ জানাবেন, ডোন্ট ওয়ারি। আর যে কোনো বিষয়ে, এই যে আপনার একটা সেশনে যুক্ত হয়েছেন না, আহ, ধরুন 2.5 থেকে 3 মাস, 3 মাসের সেশন ধরলাম, 30 প্র্যাকটিস সেশন পাবেন, প্রায় 30টা প্র্যাকটিস সেশন পাবেন। তো এখানে আপনারা এটা আশা করবেন না যে আমরা এই 2 মাস বা 3 মাসের সেশন থেকে এখান থেকে মানে একদম জিরো থেকে কি হবে হিরো, এরকম আশা করার দরকার নাই। বাট অনেক সিরিয়াসলি প্র্যাকটিস করলে অনেকে তা হইতেও পারে, এখান থেকে হইতে পারে, সম্ভব, মানে অনেক ইমপ্রুভ হবে ইনশাআল্লাহ যদি ঠিকঠাক মতো প্র্যাকটিস করেন। তবে এই সেশন থেকে সফল হওয়ার গোপন রহস্য কোনটা সেটা বলে দিয়েছি, আবার মনে করাই দিচ্ছি। এই যে অনলাইন সেশনে আপনারা যুক্ত হয়েছেন, আপনারা এক একজন আমার সাথে কথা বলার সুযোগ পান কতটুকু? 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, না হয় ধরলাম 5 মিনিট। এই 5 মিনিটে কিছুই হয় না, এই 5 মিনিটে কিছুই হয় না। কিন্তু এখান থেকে আপনি সফল হবেন কিভাবে? আমার সাথে 10 মিনিট কথা বলতে পারলেই সফল হয়ে যাবেন, ব্যাপারটা তা নয়। আমি যা যা আলোচনা করলাম, ক্লাসে দিলাম, আজকে লেসন প্ল্যানে, আপনার টার্গেট থাকবে একজন অনুগত স্টুডেন্টের মতো সুন্দর করে বাসায় সেগুলো সুন্দর করে কমপ্লিট করবেন। এবং এই প্র্যাকটিসের বাইরেও যদি আপনার পার্সোনাল কোনো কিছু মনে হয়, সেটা নিয়ে আপনি ইচ্ছা মতো নিজের মতো প্র্যাকটিস করেন, নিজেকে আরও ডেভেলপ করেন। এইভাবে রেগুলার প্র্যাকটিস করে করে কিন্তু ক্লাস থেকে যা যা শেখায় টিচার, সেগুলো অ্যাপ্লাই করতে হবে, প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করতে হবে, করে অর্জন করতে হয়। কিন্তু অনেকেই কি করে যে এমনিতে জয়েন করেছে, জয়েন করে দেখা যাচ্ছে যে ঠিকঠাক মতো বাসায় প্র্যাকটিস করে না, ক্লাসেও থাকে, আবার মাঝে মাঝে মিস যায়। এইভাবে দেখা যাচ্ছে ক্লাসটা শেষ করে শেষে গিয়ে কমেন্ট করলো, স্যারের কাছে ইয়ে করছিলাম কিন্তু শিখতে পারলাম না, কিন্তু বিস্তারিত আর কিছু বললো না, যে শিখতে পারলাম না। তাহলে কেউ হয়তো শুনে মনে করবে যে ওই টিচার মনে হয় ভালো পড়ায় না বা প্র্যাকটিস ট্যাকটিস করায় না, মানে ভিতরে তো কিছু রয়ে যাচ্ছে। হয়তো সংকীর্ণতা আমার ওই শিক্ষার্থীর, ব্যস্ততায় হয়তো পারেনি বা অন্য কোনো কারণে পারেনি, এরকম তো হয় যে সবাই যে সফল হবে তা কিন্তু না। তবে সবাই সফল হবার উদ্দেশ্যেই কিন্তু আশা নিয়ে জয়েন করে, এটাই। তো এইখান থেকে এরকম আশা করার দরকার নেই আপনার। আরেকটা জিনিস চিন্তা করবেন, এই কথাটা আমার বলা উচিত না, কিন্তু বোঝানোর জন্য বলতেছি, অন্যভাবে নেবেন না প্লিজ। আমি ইংরেজি শেখার জন্য খরচ করছি লক্ষাধিক টাকা, লক্ষাধিক। আচ্ছা চলেন তো আমরা ফিরে যাই ওরকম 20-25 বছর আগে। হ্যাঁ, যে আমরা যখন পড়াশোনা করতাম, যে আমরা যখন স্কুলের স্টুডেন্ট 9-10-এ পড়তাম, এসএসসি অথবা ইন্টারমিডিয়েট, সেই 2000-এর দিকে, তাই না? তো ওই সময় মানে প্রায় 25 বছর আগের কথা যদি বলি, তো ওই সময় লক্ষাধিক টাকা মানে এখনকার কয় টাকা হতো? ওই মান আর এই মান অনুযায়ী আরও অনেক টাকা হতো, লক্ষ লক্ষ টাকা বলা যেত, কয়েক লক্ষ। তা আমি যদি কয়েক লক্ষ টাকা খরচ করি ইংরেজি শেখার জন্য, তারপরে মনে করেন প্র্যাকটিস করে করে অনেক অধ্যবসায় করে আজকে এই পর্যন্ত আসছি, আপনাদের সামনে টিচার হিসেবে বসতে পেরেছি আল্লাহ পাকের অশেষ রহমতে, আলহামদুলিল্লাহ। আপনারা কয় টাকা খরচ করছেন ইংরেজি শেখার জন্য? তো বলবেন স্যার এই 2000 টাকা, 3000 টাকা, কম বেশ। তো এই 2-3 হাজার টাকা দিয়ে আমি এটা বলতেছি না যে আপনি বেশি আশা করবেন না, আবার মজা করে বলতেছি বেশি আশা করেন কেন? এই 2-3 হাজার টাকা দিয়ে এত আশা করেন কেন? আরও টাকা খরচ করেন, আরও ভালো ভালো কোর্স নেন, আরও অ্যাডভান্স লেভেলে যান। কিন্তু আমরা অনেকে আসি যে এইরকম করি। হ্যাঁ, মানে আমি কাউকে ইন্ডিকেট করে কথাটা বলতেছি না, প্র্যাকটিক্যালি বাস্তবতার আলোকে যেটা ঘটে থাকে সেটা বলতেছি, যে আমরা এই অ্যামাউন্ট খরচ করব, আবার কিন্তু চিন্তা করি যে লক্ষাধিক টাকার মতো একটা বেনিফিট পাবো। আসলে কি তাই সম্ভব? আসলে সম্ভব না। বাট তার মানে এই নয় যে আমি এটাকে গুরুত্ব দিচ্ছি না। আমার কথা শুনে, আমার পড়ানো দেখে, আমার পরিশ্রম দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আমি কিন্তু সিরিয়াস শেখানোর ব্যাপারে, এবং সিরিয়াস থাকবো ইনশাল্লাহ। যখন অসুস্থ হব, কোনো সমস্যা থাকবে, ছুটি নেব, নোটিশ দেবো যে আমি একটু অসুস্থ আছি, কোনো টেনশন করবেন না, ঠিক আছে ওয়েল স্যার, আপনি বিশ্রাম নেন, সুস্থ হন, দোয়া করবেন, আবার শুরু করে দেবো ইনশাল্লাহ। তো ব্যাপারটা হচ্ছে যে আপনাদেরকে সিরিয়াস হতে হবে। যদিও একটা মাত্র সামান্য নামমাত্র, মানে কি ফ্রি কোর্স করাচ্ছি, 2000 টাকা 3000 টাকা কোনো কোর্স ফি হয়? যদি অনেকে দিচ্ছে, এটা আপনি প্রমাণ দিতে পারবেন, বাট এটা কোনো কোর্স ফি হয় না, এটা ফ্রি অফ কস্ট, সম্পূর্ণ ফ্রি। তাহলে আপনারা এটাকে গুরুত্বহীন মনে করবেন না, গুরুত্ব দিবেন।
গুরুত্ব দিবেন, দিয়ে সিরিয়াসলি এটাকে নিবেন। আর একটা জিনিস কি জানেন, ভালো কিছু পেতে হলে ভালো কিছু দিতে হয়, এটা তো আপনারা জানেন, ঠিক আছে? আমি একটা কাজ করব, আমি এখন আব্দুর রহমান ভাইয়ের কাছে যাব যে ভাই আপনি তো অ্যাডভোকেট মানুষ, আমার একটা হেল্প করেন। তা এখন আমি টিচার, আমি তার বলছি, এখন হয়তো আন্তরিকতার খাতিরে তিনি কিন্তু আমাকে ওই পুরো ফিস বলতে পারছে না, লজ্জাবোধ করতেছে। তা আমি বলেছি ভাই ফিসটা কোনো সমস্যা নেই বলেন, তারপরে আমি যতদূর পারি আপনাকে দিব ইনশাল্লাহ। উনি বলছে স্যার আসলে এটা তো সাধারণত আমি ক্লায়েন্টদের কাছ থেকে এরকম 10,000 মতো নিয়ে থাকি, তা আপনি আমার টিচার, আমি আসলে লজ্জায়, আমি ঠিক আছে আপনি 10,000, ঠিক আছে 10,000ই দেবো। তা ঠিক আছে 1,000 কম দিলাম। না স্যার কোনো সমস্যা নেই, ঠিক আছে। কথার কথা, মানে কি আমি যার কাছ থেকে সেবা নিব তাকে আমার হ্যাপি রাখার দরকার আছে না? হ্যাঁ, এই জন্য আপনারা চেষ্টা করবেন ডক্টর, টিচার বা অন্যান্য বিভিন্ন জায়গায় এইগুলো না করবার জন্য। কারণ আপনি তো ভালো কিছু আশা করতেছেন, তাহলে আপনি কেন দিবেন না? দেয়া উচিত। এই যে বিষয়টা, এটা অন্যান্য জায়গায় অনেক সময় হয়ে থাকে এই ব্যাপারটা, এটা করবেন না, ঠিক আছে? আমার অনেক পরিচিত ডক্টর আছে বা অনেক ইয়ে আছে, স্টুডেন্টদের মধ্যে আছে, কিন্তু আমি চেষ্টা করি কিন্তু ফিস দিয়ে কাজটা করার। নিতে চাই না, ঠিক আছে? তারপর বলে আরে তাতে কি, এটা তো তোমার, তুমি ডিজার্ভ করো, ঠিক আছে? এটা ফর্মালিটি, জাস্ট এখন আমি কিন্তু তোমার প্যাশেন্ট, সো সেই হিসেবে ট্রিট করো, ঠিক আছে? ওর কিন্তু মনের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন আছে, একটা ব্যাপার আছে, যদিও সে লজ্জা পায়। তো যাই হোক, অন্যভাবে নেবেন না বিষয়টাকে, আমরা যে কোনো জিনিস গুরুত্ব দেব, সিরিয়াস থাকবো। আর এই সামান্য কোর্স ফিটোর্সে নিয়ে অন্য কোথাও যদি কখনো এনগেজ হন বা আমার এখানেও যদি কোনো ব্যাপার থাকে, আপনাদের কমপ্লিট করে ফেলবেন সবাই। কারণ আপনাকে যখনই নক করা হবে অফিসিয়ালি, আমি কি আমার অফিসের কেউ, তখন আপনি লজ্জা পাবেন না? যদি আপনার লজ্জা থাকে তো লজ্জা পাবেন, আর লজ্জা না পাইলে বুঝবেন নির্লজ্জ এই লোক, স্যার আমি ঠিক আছে? তো আমি একটু আমার শেয়ার কথা করতে শেষ চাচ্ছিলাম হয়নি স্যার। দাদা, কথা শেষ হয়নি, একটুখানি 1 মিনিট। তো এগুলো হচ্ছে অন্য কিছু বিষয় ছিল, যাই হোক আমি পরামর্শ দিলাম। আর আমরা ডিসিপ্লিন মেনটেন করে ক্লাস করব। আমি অনেক কথা বলি ক্লাসে, কারণ আপনাদের বোঝানোর জন্য। আমার কথার মধ্যেও ভুল হতে পারে, টেক ইট ইজিলি প্লিজ, অন্যভাবে নেবেন না। আর ভুল হলেও আমি ক্ষমা প্রার্থী তার জন্য। ওকে, আচ্ছা আক্তার ভাই। স্যার আমরা তো একটা বেসিক কোর্স করতেছি, এরপরে এরপরের কোর্সের স্টেপটা কি স্যার? এরপরে অ্যাডভান্সে যেতে হয় যদি কারোর প্রয়োজন হয়। যেমন আপনাদের আগে যে ব্যাচটা ছিল, মজার বিষয়, আপনাদের ক্লাস নিচ্ছি 9টায় না, ঠিক 9টার এর আগের যে ব্যাচটা ছিল সেই ব্যাচটা কমপ্লিট হয়ে গেছে। ওই ব্যাচ থেকে ওরা আবার অনেকেই অ্যাডভান্স কোর্স করতে চাচ্ছে এখন। মানে তারা দেখেছে যে না, হ্যাঁ টিচারের কাছ থেকে ভালো কিছু পেয়েছি, অর্জন করতে পারুক বা না পারুক, আমি যখন আপনাদের জন্য পরিশ্রম করবো আপনারা কিন্তু বলতে বাধ্য হবেন, শিখতে না পারলেও বলতে বাধ্য হবেন এই টিচারটা আন্তরিক ছিল, পরিশ্রমী ছিল, উনি চেষ্টা করতেন। এটাই স্যার আমার যদি পাওয়া। কিছু তো তারা অ্যাডভান্স যদি কিছু করতে চাচ্ছে, যদিও আমি তাদেরকে এখনো সুযোগ দেইনি, কারণ আমার অন্য আরেকটা ব্যাচ শুরু করতে হবে, মানে শিডিউল নিয়ে একটু প্রবলেমের মধ্যে আছে। অ্যাডভান্স তাদের কোর্স ফি ছিল আপনাদের মতো এরকম 2600 কি 2700 টাকা, কম বেশ হবে ওই রকম। তারা কমপ্লিট করেছে আলহামদুলিল্লাহ, এবং তারা এখন আমাদের যে অ্যাডভান্সের কোর্স, এক একজনের কম পক্ষে 10,000 লাগে, তাও তারা করতে চায়। এক একজন 10,000 টাকা দিয়ে, মানে প্রত্যেকে দেয়া লাগে। তো যাই হোক, এখন তাদেরকে অ্যাডভান্স আমি শিডিউল দেয়নি। আক্তার ভাই বলেন। অ্যাডভান্স কোর্স ফি স্যার কি 10,000 টাকা স্যার? না, 26,000। 26,000। হ্যাঁ। স্যার আপনার কাছে কত স্যার? বুঝি না। স্যার আপনার এখানে কত স্যার? 26,000। 26,000। ওরা রিকোয়েস্ট স্যার করেছে, এটা যে ওরা কোর্স করেছে, ওরা ক্লোজ হয়ে গেছে, তাই রিকোয়েস্ট করেছে। আপনার মতো বয়সী বেশ কয়জন রয়েছে ব্রাদার, মজার বিষয়। হ্যাঁ, তো ভালো ভালো এলিট পর্যায়ের ব্যক্তি রয়েছে, যারা ভালো ভালো পার্সোনালিটি হোল্ড করে আর কি। তারা বলছে স্যার আমরাও করবো, আমরা করে, ব্যাংকার আছে, তারপর হাই অফিসিয়ালস আছে অনেকেই, টিচার আছে। স্যার এটা কত দিনের কোর্স স্যার? ওটা ওরকম একটা সেশন লাগবে, অ্যাটলিস্ট 3 মাসের জন্য লাগবে। ঠিক আছে তো স্যার, যাই হোক চলো ব্রাদার, ওটা দেখি নিয়ে আমরা স্যার। পরে ভাবি। আপাতত আমাদের জি স্যার, বেসিকটা জি তো স্যার, ইনশাআল্লাহ, বেসিক স্যার থেকে কথা ভালো বলতে কিছু চাই। অর্জন করা সম্ভব, ওটা করতেই হবে, ব্যাপারটা এমন নয়। বেসিকটা সুন্দর করে করে ও নিজে নিজেও অ্যাডভান্স লেভেলে চলে যাওয়া যায়। আমি ইনস্ট্রাকশন দিব, ফলো করবেন, হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। ওকে, তাহলে আমার মনে হয় যে এবার বাদ দিই আমরা 10:30। হাই হাই, কথাও 1 মিনিট বলতে চাই, সুযোগ দিতে চাইছিলাম, কথায় কথায় অনেক সময় চলে গেছে। এবার আমাকে ছুটি দিয়ে দেন আপাতত। Okay, thanks to all once again. Talk to you next class inshallah, and I think you will get a very good preparation so that you can show a good performance next session. Abdul Rahman bhai. আসসালামু আলাইকুম স্যার, গুড নাইট। Okay, walaikum assalam. Good night everybody. Have a lovely night. Okay, see you. Allah Hafiz. হ্যাভ আ Take care. গুড ডে স্যার। Okay, ওকে thank স্যার। you.